আবার জিতবে বাংলা কর্মসূচিতে জেলায় জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর আলিপুরদুয়ারের পর আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দেবেন, তারপর রামপুরহাটে সভা করবেন। 24-এর ভোটে জেলার 2 আসনে জয় তৃণমূলের। জেলায় সাংগঠনিক ভিত মজবুত করতে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই আজ নজর। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, অভিনব পদ্ধতিতে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে সরাসরি কন্ট্যাক্ট করছেন সাধারণ মানুষের সঙ্গে, মনোলগ নয়, ডায়ালগই তার পছন্দ। আজ কি বার্তা দিতে পারেন তিনি? দেখো, প্রথমত হচ্ছে বীরভূম রাজনৈতিক দিক থেকে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ থাকে। জেলার 11টি বিধানসভা আসন সেখানে রয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলই চাইবে এখান থেকে যত বেশি সংখ্যক আসন তাদের ঝুলিতে রাখার জন্য। এর আগের বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, বরাবর সাফল্য পেয়েছে এই জেলাতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে 2024-এর লোকসভা নির্বাচনের পর সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়ার মতো যে পুরো অঞ্চল রয়েছে, এছাড়া মৌরেশ্বর, হাসনের মতো যে আসনগুলি রয়েছে, সেই জায়গাতে নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের যে সাংগঠনিক ভিত্তি আরো অনেকটা বেশি শক্তিশালী করা প্রয়োজন। একটা সময় এই জেলা বলতে পরিচিত রাজনৈতিক দিক থেকে বারবার নাম উঠে আসতো অনুব্রত মণ্ডলের। বর্তমানে দেখতে পাওয়া গেছে যে কোর কমিটিকে এই জেলার দায়িত্ব দেওয়া আছে এবং এই কোর কমিটি একেবারে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত তাদের যে সাফল্য তারা সেটা দেখিয়েছে এবং সামনের বিধানসভা নির্বাচনেও কোর কমিটি কার্যত গোটা জেলার সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্ব সামলাবেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই জেলাকে ঘিরে বার্তা দিয়ে দেখা হয়েছে। আজকে বীরভূমে যে জায়গাতে তিনি সভা করার জন্য বাছাই করেছেন রামপুরহাট, অত্যন্ত উল্লেখযোগ্য। তার কারণ এখান থেকে খুব কাছে হচ্ছে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভা আসন রয়েছে। আবার অনেক ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলারও বেশ কতগুলি বিধানসভা আসনের সঙ্গেও এখান থেকে সংযোগ করতে পারা যায়। ফলে সেরকমই একটা জায়গাকে বাছাই করে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাকে বাছাই করার অন্যতম কারণ হচ্ছে সোনালী খাতুন। তিনি রামপুরহাটের তিনি বাসিন্দা এবং তুমি জানো যে সোনালী খাতুন ইস্যুতে বারবার ধরে তৃণমূল কংগ্রেস কিভাবে সরব হয়েছে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে সরব হয়েছেন। তাকে বাংলাদেশে যেভাবে জোর করে পাঠানো হয়েছিল, আদালতের নির্দেশে তাকে ফেরত নিয়ে আসা, মাঝের যে টালবাহানা, এবং বারবার ধরে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে যেটা প্রচারের ইস্যু করছে যে বাংলা ভাষায় কথা বলেই হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এই ইস্যুকেও সামনে রাখার জন্য রামপুরহাটের সভামঞ্চকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও কি সভামঞ্চ থেকেই সরাসরি জনসংযোগের কর্মসূচি থাকছে? এখনো পর্যন্ত মঞ্চসজ্জা যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে আজকেও সরাসরি জনসংযোগ তিনি করবেন। বেশ কিছু প্রশ্ন তার নেওয়ার কথা রয়েছে। এছাড়া আরো বেশ কিছু অভিনবত্ব তার মঞ্চ থেকে থাকবে বলে তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ আবির। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, আমার নাম আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ভোপাল পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। নাম তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত দেয়, সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে, সেটা হয়েছে আজকে। তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3 আছে, 4 জনেরই জড়ো।
এর জন্য খুব কষ্ট হয়েছে ওরা। স্বামীকে ছাড়াই এক ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানির শিকার স্কুল শিক্ষিকা মৌমিতা বিশ্বাসের ছোটবেলায় বাবা মায়ের মৃত্যু হয়। আত্মীয়দের বাড়িতেই বড় হয়েছেন শিক্ষিকা। শুনানিতে বাবা মায়ের নথি দেখতে চাওয়ায় বিপত্তি। 2002 সালের আগেই বাবা মায়ের মৃত্যু। 2002 সালের তালিকায় নেই মৌমিতা বিশ্বাসের নাম। কমিশনের শুনানি তলবে বিপাকে কসবার মৌমিতা। যেটা অনলাইনে দেখেছি সেখানে লেখা ছিল যে ভোটার লিস্টে নাম খসড়ায় এসেছে। তারপরে কিছুদিন পরে মামা বলছে যে এমনি একটা জেরক্সে লেখা রয়েছে হিয়ারিং। তো আমি বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সব কিছুই রয়েছে। বিএলও বলছে যে বাবা মার কোনো একটা ডকুমেন্টস লাগে না। আমার তো যেহেতু 88-এ বার্থডে, ওই জন্য 2002-এ নাম নেই, এবং মা বাবা তার আগেই মারা গেছে বলে মা বাবারও নাম নেই। অলরেডি তো 38 বছর হয়েই গেল। 38 বছর এখানে থেকেও কোনো প্রমাণ যদি না দিতে পারি কি করবো? তাহলে এই দেশেরই না। খুবই হ্যারাসমেন্ট, সকলেই খুবই মানে এত দৌড়াদৌড়ি, একটা টেনশন। আমি তো মানে রাত্রে ঘুমাতেই পারছি না যে কি হবে বা কিছু টেনশনেই মানে অর্ধেক মনে হার্ট ফেল হয়ে যাবে। লক্ষ্মীদের ঘরবন্দি নিদানের তোপ। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের ঘরবন্দি নিদান দিয়েছিলেন দাসপুরের বিজেপি নেতা। তার বক্তব্যে নিন্দা করে গঙ্গাসাগর থেকে বিজেপি নেতাকে তুলোধনা মমতার। ঘরবন্দির নিদান শাসানির সমান বলেও তোপ। কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? কি নিদান দিয়েছিলেন দাসপুরের পদ্মনেতা, শুনুন। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। হাই ভোল্টেজ নন্দীগ্রাম। শীতের নন্দীগ্রাম দেওয়াল যুদ্ধে গরম। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। নির্বাচনে বিধানসভায় বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। নন্দীগ্রাম রাজ্যে পালা বদলের অন্যতম আতুর ঘর। 21-এর ভোটেও নন্দীগ্রামে টানটান উত্তেজনা। এবার 26 বিধানসভা ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু এখন থেকেই হেভিওয়েট সিট নন্দীগ্রামে হাওয়া গরম। দেওয়ালে দেওয়ালে লড়াই শুরু। বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে প্রচার তৃণমূলে। রবিবারে বিজেপি বের করে ট্যাবলো। তাদের প্রচার গানে গানে। রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে ঘাসফুল, সোমবার রেয়াপাড়ায় দেওয়ালে পদ্ম। ভোট কবে এখনো ঘোষণা হয়নি, তাতে কি? নন্দীগ্রামে এখন থেকেই গা গরম করা শুরু। লড়াই দেওয়ালে, লড়াই কথায়। নন্দীগ্রাম বিধানসভা ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট। তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে আগামীকাল সেটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাববে। ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইট ফোর করেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইট ফোর করা শুরু করেছে। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না। সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই দেয়াল লিখনে তুলে ধরবো। ভোট দিন, ভোট দিন, ভোট। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
দেয়াল লিখন শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। তৃণমূলের প্রচারে এসআইআর নিয়ে কমিশনকে কটাক্ষ করা হয়েছে দেওয়াল লিখনে। ছড়া ব্যঙ্গচিত্রে ভরে উঠছে চন্দ্রকোনার দেওয়াল। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছে সুকান্ত। সুকান্ত, তৃণমূলের দেওয়াল লিখনে মূলত কি কি ফোকাস হচ্ছে? দেখো, পদ নয় পতাকা, সব কেন্দ্রে মমতা। অর্থাৎ এখনো প্রার্থীর নাম ঘোষণা তো অনেক বাকি, কারণ ভোট ঘোষণাই হয়নি, কিন্তু তারই আগে দেওয়াল জুড়ে কিন্তু তৃণমূলের দেওয়াল লিখন শুরু হয়েছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকায়। আর সেখানে যেমন একদিকে রাজ্য সরকারের উন্নয়ন পাঁচালী সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে, অপরদিকে কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে বিদ্ধ করা হয়েছে। এক কথায় দেওয়াল জুড়ে কিন্তু এখন তৃণমূলের কর্মীরা তারা কিন্তু দেওয়াল প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখেছেন এবং তাতে উন্নয়ন সহ বর্তমান কেন্দ্র সরকারকে কটাক্ষ এবং তার সাথে এসআইআর নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকেও বিদ্ধ করেছে তৃণমূল কর্মীরা। মিমি, ধন্যবাদ সুকান্ত। নির্বাচন যখনই ডিক্লেয়ার হোক, কিন্তু আমরা সব সময় প্রস্তুত আছি। দেয়াল লেখান শুরু করলাম। আমাদের দলের সর্বময় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 2 তারিখ থেকে প্রচারে বেরিয়েছেন এবং আমাদেরকে যা নির্দেশ দিচ্ছেন আমরা সেই নির্দেশের মতনই দেয়াল লেখান শুরু করলাম। আমরা দেয়ালে কিছু কার্টুন আমরা এঁকেছি। Wants to know what's the best way to grow? Let's go. Go farther. So far ahead that the competition can't spot you, let alone catch you. And grow your audience's insight. Because stocks may go up or ঠিক করে না। রাজ্যে এবারে যে পালাবদল হবে সেটা নিশ্চিত হয়ে গেছে। সেটা দেয়াল লেখনের অপেক্ষা রাখে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পশ্চিমবঙ্গে এবারে পালাবদল করবে। আর এসআইআর বিষয়ে তৃণমূলের অজ্ঞতার কারণে বা তৃণমূল জেনে শুনেই মানুষকে ভুল বোঝাচ্ছে। এসআইআর এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন, তারা তাদের প্রয়োজনে করে। ইসকোর 4টি স্কুলের বেসরকারীকরণ। 2200 পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। আসানসোলের বার্নপুরে ইসকোর 5টি স্কুল রয়েছে, 4টি স্কুলের বেসরকারীকরণের তোড়জোড়। দরপত্র ডেকেছে ইসকো কারখানা কর্তৃপক্ষ। ইসকোর বিরুদ্ধে পথে অভিভাবকরা। বার্নপুর গার্লস ও বয়েজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। एडमिशन बंद कर दिया गया है, फिर मेरी बच्ची कहाँ जाएगी? मेरा आदमी भी ठेकेदारी में काम करता है, मेरे पास भी उतना पैसा है नहीं। मेरा लड़की यहाँ से केजी से पढ़ते हुए अभी तक 8 में गई है, 9 में जाने वाली है, तो इस तरह बंद कर दिया जाएगा तो हम कहाँ जाएंगे? इसीलिए अनुरोध करते हैं एडमिशन चालू किया जाए और आगे बच्चा लोग को पढ़ने दिया जाए। ম্যানেজমেন্টের পলিসি, ম্যানেজমেন্ট প্রত্যেক বছর আমাদেরকে সার্কুলার দেয়, নোটিশ দেয় অ্যাডমিশনের জন্য, কিন্তু এই বছর কোনো আমাদের কাছে সার্কুলার বা নোটিশ আসেনি অ্যাডমিশন ব্যাপারে। সেই জন্য এখন আপাতত অ্যাডমিশন বন্ধ আছে। অ্যাকচুয়ালি আমাদের আইএসপি ওয়ার্ড এখন খুব কমে গেছে, অনেক কমে গেছে, 1%ও নেই। সেই জন্য ম্যানেজমেন্ট চাইছে না স্কুলটাকে ইয়ে করতে। নানা এসপির জন্য এটা হচ্ছে। ম্যানেজমেন্ট যদি আমাদেরকে নোটিশ দেয়, সার্কুলার দেয়, আমরা নিশ্চয়ই অ্যাডমিশন নেব। কুলতলিতে নদীর চর দখল, তৈরি হয়েছে বেআইনি ইটভাটা। অভিযোগ, ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে নদীরই চর থেকে, আর এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। রাজনৈতিক চাপানুতরও তুঙ্গে। নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার, কাটা হচ্ছে মাটি। এই মাটি চলে যাচ্ছে পাশের ইটভাটায়। অভিযোগ, যেটা তৈরি হয়েছে নদীর চর দখল করে। দক্ষিণ 24 পরগনার মধুসূদনপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে নৈপুকুরিয়া নদী। এখানেই দখল হয়ে গিয়েছে নদীর চর, তৈরি হয়েছে ইটভাটা। এই ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে নদীর চর থেকে, এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। তাদের অভিযোগ, এলাকার একাংশ এবং বাইরের কয়েকজন মিলে এই বেআইনি ইটভাটা চালাচ্ছে। এভাবে নদীর চর থেকে মাটি কাটলে বিপদ বাড়বে। না, নদীর চড়াটা কারা ভাটাটা চালাচ্ছে? ওটা মানে ওটা বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে। ওটা নদীর চড়া মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। কোথায় ইটটা তৈরি কোথায় করছে? ওই নদীর চড়ার মাটি কেটে হচ্ছে ধরেন সেভাবে ইট তৈরি। নদীর চড়াতেই তৈরি হচ্ছে তো নাকি? হ্যাঁ, নদীর চড়া তৈরি হচ্ছে, কিন্তু ওরা বলছে কাগজের জমি। সেটা হচ্ছে অবৈধ, 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 সেটা প্রমাণ করা।
কিন্তু একদম নদীর চড়া, তাই তো? নদীর চর। আপনার পাশেই তো? হ্যাঁ আমার পাশে। এটা হচ্ছে ভাড়া পাড়ানো নদীর চর? না, এগুলো দলিল করে আছে। আপনি জানেন দলিল করে যাবেন? হ্যাঁ, এখান থেকে এইটুকু নদীর চড়া, ওনার নদীর চড়াও আছে, তাই তো? কিছুটা আছে। স্থানীয়দের দাবি, আগে একবার এই ইটভাটা বন্ধ করে দেয় প্রশাসন। কয়েকদিন বন্ধ থাকার পর ফের চালু হয়। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই মাটিটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতা সেখানে জড়িত আছে। এই তৃণমূলের নেতারা তো থেকেই এগুলো করছে, কারণ তাদের আজকের সেই অবৈধ দুর্নীতির ইনকাম কমে গেছে। তারা এই জন্য এই মাটি কেটে, গাছ কেটে, ম্যানগ্রোভ কেটে, এই সমস্ত কেটে, এবং সেই মাটিগুলো পুলিশের নাকের ডগার উপর দিয়ে সেটা ইট ভাড়ায় যাচ্ছে, ইট তৈরি হচ্ছে। এটা অবৈধ, এটা ওদেরকে আমরা নিষেধ করেছি। এই নদীর চর থেকে মাটি কেটে কোনোদিন ইট ভাড়া করা যায় না, মাটি ইটের কাজে লাগানো যাবে না। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হবে না। তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে, এটা সঠিক নয়। কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মাটির রাস্তায় যাতায়াতের দিন শেষ। পথশ্রী প্রকল্পে পাকা রাস্তা তৈরি হচ্ছে শিলিগুড়ি এবং বালুরঘাটে। অন্যদিকে নকশালবাড়ির গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আবর্জনা সংগ্রহের কাজ শুরু। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানে তৈরি হবে দুটি ঢালাই রাস্তা। রবিবার হয়ে গেল তারই শিলান্যাস। গোয়ালপুকুরে খাগড় গ্রাম পঞ্চায়েতের বানিয়াটোল এবং লোধন গ্রাম পঞ্চায়েতের চোপড়া বাখারি, এই দুই গ্রামে মাটির রাস্তা, বর্ষায় হাঁটা যায় না, তাই পাকা রাস্তা তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে দুটি রাস্তার জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয় 82 লক্ষ টাকা। অনেক সমস্যা হতো, বর্ষাকালে আরও এরকম খুবই মুশকিল হতো, যাওয়া যেত না এই রাস্তা দিয়ে। এখন আমাদের এই রাস্তাটা করে দিল। শিলিগুড়ির খড়িবাড়িতে মানিক জোত, এখানেও মাটির রাস্তায় দুর্ভোগের যাতায়াত, তাই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে পাকা রাস্তার দাবি করেন স্থানীয়রা। এরপরেই দুটি রাস্তার জন্য বরাদ্দ করা হয় 8 লক্ষ টাকা, যার শিলান্যাস হয়ে গেল। আমাদের অনেক দীর্ঘদিন ধরে আশা করছিলাম যে এই রাস্তাটা যাতে হোক, এখানের পাবলিকরা যাতে সুযোগ সুবিধা পাস। তো এই সরকার আসার পরে এবং গ্রাম পঞ্চায়েতে যে মেম্বার আছেন ওনার প্রচেষ্টায় আজকে আমরা এই সম্মেলন পেয়েছি। हम लोगों के लिए ये बहुत खुशी का बात है। प्रत्येक बूथ के लिए 10 लाख रुपया करके दिया है। तो आज हम लोग पाड़ा पाड़ा में जा करके ये हम लोग उद्घाटन कर रहे हैं। 4 महीना के अंदर ही सब रास्ता बनेगा। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নাজিরপুর গ্রাম পঞ্চায়েত, এখানকার গ্রামে তৈরি হবে পাকা রাস্তা, স্বাধীনতার পর প্রথম। পথশ্রী প্রকল্পে এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 44 লক্ষ টাকা। সকল মানুষের চাহিদাকে মাথায় রেখে এই স্কিমটিকে নেওয়া হয়েছিল। প্রায় 924 মিটার দীর্ঘ একটি রাস্তা এবং প্রায় 44 লক্ষ টাকা ব্যয়ে একটি ঢালাই রাস্তা এখানে করা হচ্ছে। মানুষের দীর্ঘদিনের এটা দাবি ছিল। শিলিগুড়ির নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার বুদুভিটায় রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এই প্রকল্পে যায় 7টি বুথ এলাকার আবর্জনা। বাকি ছিল উত্তর রথখোলা এবং দক্ষিণ রথখোলা। এবার সেখান থেকেও আবর্জনা সংগ্রহ করা হবে। সব নকশালবাড়ি সব এলাকায় হচ্ছিল, আমরা তার থেকে বঞ্চিত ছিলাম উত্তর রথখোলা, দক্ষিণ রথখোলা। তো আমরা দীর্ঘদিনের দাবি নিয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নানা রকমভাবে আমরা বলার পরে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্পটা চালু হলো তাতে আমরা খুব খুশি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে পরপর হিন্দু হত্যা, 24 ঘন্টায় 2 জন সংখ্যালঘু খুন পদ্মাপাড়ে। যশোরের পর নরসিংদীতেও হিন্দু খুন, মুদির দোকানের মালিককে কুপিয়ে খুন। নরসিংদীর পলাশে কুপিয়ে খুন হিন্দু যুবককে। পালা বদলের পদ্মাপাড়ে ফের সংখ্যালঘু খুন। অশান্ত বাংলাদেশে আবার হিন্দু হত্যা, এবার যশোরে গুলি করে গলা কেটে খুন।
খুন বছর 45-এর রানা প্রতাপ। মনিরামপুরের কোপালিয়া বাজারে হামলা কট্টরপন্থীদের। গুলিতে নিহত কারখানা মালিক। স্থানীয় সংবাদপত্রের কার্যনির্বাহী সম্পাদক ছিলেন রানা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির পর মৃত্যু নিশ্চিত করতে কাটা হয় গলার নলিও। 3 সপ্তাহে বাংলাদেশে 6 হিন্দুকে হত্যা করা হলো। পদ্মা পাড়ে সংখ্যালঘু সুরক্ষায় বাড়ছে উদ্বেগ।